এবার ডেকে নিচ্ছি আমাদের জয়েন্ট সেক্রেটারি, আমাদের আমাদের বোধহয় বিত্ত অর্থমন্ত্রী শ্রী নিখিল বরণ বিশ্বাসকে। ছোটবেলা থেকেই আমাদের বাড়ির আমি খুব গ্রামে মানুষ হয়েছি, এই জেলারই গাইঘাটা ব্লকের অন্তর্গত আমপুর গ্রাম। একেবারেই গ্রাম, ভেতরে পাকা রাস্তা নেই, ছোট্ট একটা প্রাইমারি স্কুল। তার হেডমাস্টার হচ্ছে আমার বাবা স্বয়ং। বাড়িতে দিদিদের হারমোনিয়াম কিনে দিয়েছেন বাবা রবীন্দ্রসঙ্গীত শেখার জন্যে, টিচার আসছেন শেখাচ্ছেন। স্কুলে রবীন্দ্র জয়ন্তী হচ্ছে, গ্রামে প্রতি বছর একটা বিচিত্রানুষ্ঠান হয়, তাতে গান, নাটক, কবিতা আবৃত্তি। কিন্তু গান আর কবিতা আবৃত্তি সবই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। তার মধ্যে স্টেজে অনেকবার উঠেছি, দু একবার মাঝপথে আটকে গেছে, পাশ থেকে দাদা বলেছেন নেমে আয়, আবার কোনো সময় পুরোপুরি বলতে পেরেছি। যাই হোক, এই করে রবীন্দ্রনাথকে একটা ভালো লাগার ব্যাপার বেশ আমাদের বাড়িতে আমার বা বন্ধুদের দিদিদের একটা মনের মধ্যে রয়েছে আর কি, মানে কোনো কিছু ব্যাখ্যা করতে পারবো না রবীন্দ্রনাথের কোনো ব্যাপারে আর কি, কিন্তু খুব ভালো লাগছে। গান, কবিতা খুব সুন্দর একটা চলছে। হঠাৎ একটা ধাক্কা খেলাম, বুকে আঘাত, মানে আঘাতে মানে একদম মানে পড়ে যাওয়ার মতো অবস্থা, মৃত্যু। কি ব্যাপার? 1980 সাল। মানে আমাদের সহপাঠী দুজন বললেন রবীন্দ্রনাথ বুর্জোয়া কবি। ওই রকম জমিদার লোক কবি হওয়া কোনো ব্যাপার? এবার আমার ধাক্কাটা লাগছে, কিন্তু আমি ধাক্কা সামলাতে পারছি না, ওকে কি বলে বোঝাবো। কারণ ওরা একটা বুঝতে পারলাম, ওরা একটা আলোচনা করে একটা বেশ ঠিকঠাক করে নিয়েছে আর কি। রবীন্দ্রনাথকে আক্রমণ করা হবে, বুর্জোয়া কবি, বড় লোকের ছেলে, জমিদার, কবিদের এতগুলো পক্ষে মানায়, বিলাসিতা। আমি বোঝাতে পারছি না যে জমিদার তো আরো অনেক তখন ছিলেন, প্রচুর, তার সাথে সফল জমিদার অনেক ছিলেন। কিন্তু ওই রকম জমিদার যিনি এত সুন্দর কবিতা লিখলেন, সবার জন্য গান লিখলেন, জমিদারি ভালো মতো সে প্রতি সড়ক যেখানে যে জমিদারিও প্রতিপালন করলেন ভালোভাবে, তার মধ্যে শিলাইত হয়ে বসে বসে কবিতা গান লিখে চলেছেন আমাদের জন্য। যাই কত বোঝাতে পারছি না, কিন্তু ধাক্কা একটা পেলাম বুকের মধ্যে যে এরকম হতে পারে আমাদের বাঙালিদের মধ্যে। যাই হোক, এখন আমাদের একটা ভালো লাগার ব্যাপার ছিল। প্রথম মোটামুটি যে লেখাটা আমাকে খুব, আমি তো ক্লাস 9-এ পড়ি, জীবন স্মৃতি থেকে নেওয়া একটা লেখা রবীন্দ্রনাথের, ঘর ও বাহির। উনি বাইরে যাচ্ছেন, তখন ডেঙ্গু জ্বর হয়েছিল, তখন ডেঙ্গি কথাটা চালু হয়নি, রবীন্দ্রনাথ ডেঙ্গু জ্বরে লিখেছিলেন। পেনেটি মানে পানিহাটির বাগান বাড়িতে ওনারা আশ্রয় নিলেন, উনি তখন ছোট। তো ওই ডেঙ্গু জ্বর বা এখনকার ডেঙ্গি, সেটা এত মানে 1-1.5 বছর পেরিয়ে গেছে, তাও কিন্তু বিলোপ হয়নি, মানে রয়ে গেছে। তখনও ডেঙ্গু জ্বর ছিল। যাই হোক, এটা আমার বড় বিষয় না, মানে এরকম ভালো লাগাটা একটা আঘাত পেলাম। আচ্ছা, এরপরে যখন আস্তে আস্তে একটু আরো বড় হলাম, রবীন্দ্রনাথকে একটু মানে জানার একটু কৌতূহল হচ্ছে ব্যাপার। 1893 সালে M.K. গান্ধী বলে একজন তরুণ, তিনি দক্ষিণ আফ্রিকা বাসী হলেন, সেখানে ভারতীয়দের মধ্যে কাজ করছেন। তার আগের থেকেই ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়ে গেছে 1885 সালে, মানে জাতীয়তাবাদের উন্মেষ তখন চালু হয়ে গেছে আর কি, অনেকটাই এগিয়ে গেছে। তারপরে উনি এখানে ফিরছেন প্রায় 22 বছর পরে, মানে 1915 সালে। মানে এটা আমি ঠিক বুঝতে পারি, আমার মনের কৌতূহল আর কি, যে 1913 সালে যে প্রথম নন ইউরোপিয়ান যে একজন মানুষ, মানে কলোনিয়াল বেসের মধ্যে থেকে একজন নোবেল পেয়ে সারা বিশ্বকে সচকিত করে দিয়েছেন। আমি জানি না ওনার মধ্যে এটা হয়েছিল কিনা, যে ভারতে যে কাজ করতে হবে তাহলে একটা অমর হওয়ার মতো কিছু হয়। আমি ক্ষুদ্র মানসিকতা থেকে বলছি আর কি। যাই হোক, উনি শান্তিনিকেতন বহুবার এসেছেন। রবীন্দ্রনাথ ওনাকে খুব শ্রদ্ধা করতেন। এবার এই যে বলছি যে আধুনিকতার ব্যাপারে গান্ধীজি চাইতে রবীন্দ্রনাথ কিন্তু অনেক অনেক এগিয়ে আমার মনে হয়েছে। তার লেখার তো সবকিছুতে আসে, আমরা সামান্য পড়ে দেখেছি আর কি। মানে গান্ধীজি অ্যালোপ্যাথ চিকিৎসার বিরোধী ছিলেন, রবীন্দ্রনাথ নিজে হোমিওপ্যাথ চিকিৎসা করেছেন, লোককে ফ্রিতে চিকিৎসা নিজে পড়ে চিকিৎসা করেছেন, অ্যালোপ্যাথির বিরোধিতা ছিলেন না, আধুনিকতার কোনো কিছু বিরোধিতা ছিলেন না। উনি যখন অনেক বয়সে, মানে অনেকটা বয়স হয়ে গেছে, শরীরটা ঠিক নেই, মানে যোগ নেই, গান্ধী আসবে বলেন, M.K. গান্ধী, উনি ওনার বাড়িতে মানে ঘরে মানে আলপনা আঁকছেন সুন্দর করে, যে দেশের জাতীয় নেতা আসছেন,
এত বড় পপুলার লিডার আসছেন, উনি তো সেটা দেখবেন। উনি আবার লিখছেন যে দরজায় গেছি পদ্মলিখন সে তোমায় কিছু বলে। উনি তো এলেন, গান্ধীজি ওদিকে মারালেন না, এসে বললেন যে এই মই লাগাও, মই লাগাও, উপরে লাগাও। উনি মইকে উপরে উপরে বললেন যে খাটিয়া লাগাও, উনি খাটিয়া শুয়ে পড়লেন। যার জন্য মুস্তফাই লিখলেন যে দরজায় এসেছি পদ্মলিখন সে তোমায় কিছু বলে। মুস্তফাই লিখলেন হায় কিছু বলেনি। আর যাকে এটা তো গেল, মানে আমার মোটামুটি বক্তব্য বেশি কোনো আমি দীর্ঘায়িত করবো না। একটা কবিতা রবীন্দ্রনাথের লেখার প্রেরণা আসছে কোথা থেকে বলছি, সেটা মাননীয় গৌরকিশোর ঘোষের লেখার থেকে আমি পড়েছি। যেমন টেনিদা ঘনাদা কিশোরদের কিশোরীদের একটা ব্যাপার ছিল, আর বড়দের গৌরকিশোর সৃষ্ট ব্রজদা। তো কাশ্মীরে রবীন্দ্রনাথ বসে আছেন ঝিলম নদীর তীরে, একটু সন্ধে হয়ে এসছে, কবিতা লিখবেন, কবিতার নাম লেখা হয়ে গেছে, কবিতার নাম, এমনকি কাব্যগ্রন্থের নামও লেখা হয়ে গেছে, কিন্তু কবিতার প্রথম লাইনটা আসছে না বা কবিতার আসছে না। উনি বসে আছেন ধ্যানমগ্ন রবীন্দ্রনাথ, তার পাশ দিয়ে সামনে দিয়ে যাচ্ছিলেন তখন সেই আমাদের বিখ্যাত ব্রজদা। এবার ব্রজদা দেখে বললেন আরে কবিগুরু আপনি এখানে বসে আছেন, নমস্কার কবিগুরু। কবিগুরু বলছেন ও ব্রজ, আচ্ছা তুমি হঠাৎ এখানে? বলে আমি যাচ্ছিলাম এখানে আপনাকে দেখিয়ে এসেছি। বলে আচ্ছা তোমার কোমরে ওই যে তরবারিটা ঝুলছে ওটা তো খুব ভালো একটা তরবারি মনে হচ্ছে। হ্যাঁ, এটা আমার বাবা পাতিয়ালাল মহারাজা যে যখন সেনাপতি ছিলেন তখন একটা বাঘের আক্রমণ থেকে রাজাকে বাঁচানোর জন্য এটা এই রূপোর এই যে তরবারি খাপ শুদ্ধ এটা আমাকে বাবাকে উপহার দিয়েছিলেন। বাবা চলে যাওয়ার পরে এটা আমাকে বলছে এটা নিয়ে ঘোরার জন্য, আমি নিয়ে ঘুরছি। তখন কবিগুরু বলছেন বাহ তরবারির এই ফলাটা বেশ সুন্দর, বেশ বাঁকানো তো। বুঝতে বললেন আরে হ্যাঁ 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 গুরুদেব এই ঝিলম নদীর স্রোতের মতোই বাঁকা। ওই ধরো কবিতা এসে গেছে। এবার রবীন্দ্রনাথ লিখছেন সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা, আধারের মলিন হলো যেন খাপে ডাকা বাঁকা বাঁকা দিনের ভাটার শেষে রাত্রির জোয়ার এলো তার কালো জলে, ইত্যাদি। ধন্যবাদ খানিকক্ষণ ব্রজদার দেশে নিয়ে যাওয়ার জন্য।